সনদ পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখছি না, কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তি। ক্ষমতায় বসার মাত্র ৭২ ঘন্টাও পার হলো না, অথচ এর মধ্যেই বিএনপি সরকার এমন এক কাণ্ড ঘটিয়ে বসল যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে। ভাবুন তো, মাত্র তৃতীয় দিনে সরকারের ভেতর থেকে এমন এক বোমা ফাটানো হলো যা শুনে সাধারণ মানুষের চোখ কপালে ওঠার জোগাড়। এতদিন আমরা জানতাম জোর করে টাকা নেওয়া মানেই চাঁদাবাজি, কিন্তু নতুন সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয় আমাদের শেখালো নতুন এক সংজ্ঞা। তারা বলছে সমঝোতা করে টাকা নিলে সেটা নাকি চাঁদাবাজি নয়। অবিশ্বাস্য মনে হচ্ছে ভুল শুনছি, কিন্তু একদমই না। খোদ সরকারি পর্যায় থেকে যখন এমন কথা আসে তখন বুঝতে বাকি থাকে না যে আগামী দিনগুলোতে আমাদের জন্য কি ভয়ঙ্কর সব নাটক অপেক্ষা করছে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই বক্তব্যের পেছনের আসল রহস্য, কিভাবে ডক্টর ইউনূসের ফর্মুলায় বিএনপি ক্ষমতায় এলো এবং কেন এই মন্ত্রীদের আয়ু খুব বেশি দিন নয়। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে রাজনীতির এই গভীর চালগুলো আপনি ধরতেই পারবেন না। শুরুতেই আসা যাক সেই বিস্ফোরক তথ্যে যা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে এক অদ্ভুত ও পৈশাচিক বার্তা দেয়া হয়েছে। সোজা বাংলায় যেটাকে আমরা চাঁদাবাজির সরকারি লাইসেন্স বা ছাড়পত্র বলতে পারি। মন্ত্রণালয়ের যুক্তিটা শুনলে আপনি হাসবেন না কাঁদবেন তা ঠিক করা কঠিন। তারা বলছে সড়কে কেউ যদি আপনাকে বাধ্য করে টাকা নেয় তবেই সেটা চাঁদাবাজি, কিন্তু যদি দুপক্ষের সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে টাকা নেওয়া হয় তবে সেটাকে চাঁদাবাজি বলা যাবে না, সেটা চাঁদা নয়। এই কথাটি যখন প্রথম সামনে আসে তখন অনেকেই ভেবেছিলেন এটি হয়তো কোনো ফেক নিউজ বা ভুল বুঝাবুঝি, কিন্তু বাস্তবতা হলো এটি একদম সরকারি মুখ থেকেই বের হওয়া বুলি। আর এই একটি বুলির মাধ্যমেই বিএনপি সরকারের আসল রূপটি মাত্র 3 দিনেই জনগণের সামনে উলঙ্গ হয়ে পড়ল। এর মানে কি? এর মানে হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজিকে একটি আইনি মোড়ক দেওয়ার চেষ্টা চলছে। বিষয়টা সাধারণ চোখে হয়তো ধরা পড়ছে না, কিন্তু একটু গভীরে গেলেই এর ভয়াবহতা বোঝা যায়। সড়কে যে ড্রাইভার বা হেল্পার আছে তাদের উপর যদি দলের কর্মীরা গিয়ে বলে ভাই আমাদের কিছু সাহায্য করুন, এবং ভয়ের চোটে বা ঝামেলা এড়াতে তারা যদি টাকা দেয়, সরকার সেটাকে বলবে সমঝোতা। অর্থাৎ চাঁদাবাজ এখন আর অপরাধী নয়, সে এখন সমঝোতাকারী। তবে এখানে একটা বড় চমক আছে যা হয়তো অনেকেই খেয়াল করছেন না। এই ধরনের কথা যারা বলছেন, যেমন এই রবিউল বা তার মতো নেতারা, তাদের মন্ত্রিত্বের গদি কিন্তু খুব বেশি দিন টিকবে না। রাজনীতির ভেতরের খবর হলো তারেক রহমান এদের উপর মোটেও খুশি নন। তিনি হয়তো এখনই এদের ঘাড় ধাক্কা দিয়ে বের করছেন না, কিন্তু তিনি ইতিমধ্যেই রেড মার্ক বা লাল দাগ দিয়ে রেখেছেন। শুধু রবিউল নয়, এই মন্ত্রিসভায় এমন আরও অনেকেই আছেন যারা নিজেদের যোগ্যতায় নয় বরং শুধুমাত্র দলীয় তোষামোদি আর আনুগত্যের জোরে মন্ত্রী হয়েছেন। তারেক রহমান খুব ভালো করেই জানেন এদের দিয়ে দেশ চালানো সম্ভব নয়, তাই সামনেই আপনারা দেখতে পাবেন মন্ত্রিসভা থেকে একে একে এদের নাম কাটা পড়ছে। এদের চাকরি অনেকটাই শেষ হয়ে গেছে, শুধু অফিসিয়াল নোটিশটা আসা বাকি। রবিউল ইসলামের এই সমঝোতার চাঁদাবাজির তত্ত্বই তার রাজনৈতিক ক্যারিয়ারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। চলুন এবার আমরা রাজনীতির বড় খেলাটার দিকে নজর দিই। বিএনপি যে ক্ষমতায় এলো এটা কি এমনি এমনি হয়েছে? আপনি যদি ভাবেন সাধারণ নির্বাচনে জিতে তারা ক্ষমতায় এসেছে, তবে আপনি বোকার স্বর্গে বাস করছেন। এখানে কাজ করেছে এক অতি সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং, এক নিখুঁত নকশা। আর এই নকশার মূল কারিগর হিসেবে যার নাম উঠে আসছে তিনি হলেন ডক্টর ইউনূস। তার মেটিকুলাস বা সুনিপুণ ডিজাইন অনুযায়ী নির্বাচনটি সাজানো হয়েছিল। অনেক বিশ্লেষকই এখনো স্পষ্ট করে বলছেন এই নির্বাচন মোটেও সুষ্ঠু ছিল না। এটি ছিল ভারত, আমেরিকা এবং আওয়ামী লীগ বিএনপির মধ্যে এক বিশাল সমঝোতার নির্বাচন। জনগণের ভোটাধিকারকে এক প্রকার ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে ইঞ্জিনিয়ারিং করে এই ফলাফল বের করা হয়েছে। আন্তর্জাতিক শক্তিগুলো বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে ঠিকই, কিন্তু এর বিনিময়ে বিএনপিকে চড়া মূল্য দিতে হচ্ছে। আর সেই মূল্যের বা ঋণের প্রথম কিস্তি ইতিমধ্যেই শোধ করা হয়েছে। কিভাবে? ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মধ্য দিয়ে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, ডক্টর খলিলুর রহমানকে যখন মন্ত্রী বানানো হলো তখন কি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠেনি? অবশ্যই উঠেছে। তাকে মন্ত্রী বানানোর মধ্য দিয়ে আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটিকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে, কিন্তু সরকার সেটাকে পাত্তা দেয়নি। কারণ শুরুতেই যদি একজনকে দিয়ে এই দরজাটা খোলা না যেত তবে ভবিষ্যতে আরও বড় বড় রাঘব বোয়ালদের মন্ত্রিসভায় ঢোকানো যেত না।
ডক্টর খলিলুর রহমান এখন বিএনপি সরকারের ভেতরে বসে ইউনুস গ্রুপের লবিস্ট হিসেবে কাজ করবেন। তার কাজই হবে ইউনুস গ্রুপের আরও অনেককে মন্ত্রী পরিষদে ঢোকানোর ব্যবস্থা করা। আর এই প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হবে জানেন? ঠিক ওই রবিউলের মতো ফাউল টকার বা অযোগ্য মন্ত্রীদের সরিয়ে। রবিউলরা তাদের আবল তাবল বক্তব্য দিয়ে নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছেন এবং লাথি খাওয়া রাস্তা তৈরি করছেন। এই সুযোগটাই কাজে লাগাবে নৈপথ্যে শক্তিগুলো। তারা এই অযোগ্যদের সরিয়ে সেখানে নিজেদের পছন্দ মতো টেকনোক্র্যাট বা সুশীল সমাজের মুখোশধারী লোকজনকে বসাবে। এরপর আসা যাক জামায়াতের প্রসঙ্গে। সংসদে বিএনপি যে বিশাল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাতে বিরোধী দলের আসলে কোনো অস্তিত্বই নেই। 2/3 মেজরিটি বা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেলে সংসদে বিরোধীদের চেঁচামেচি কোনো কাজেই আসে না। বিএনপি যা চাইবে, যে বিল পাস করতে চাইবে সেটাই পাস হবে। জামায়াত বা অন্যান্য শরিকরা যতই চিৎকার করুক, টেবিল চাপড়াক, কোনো লাভ হবে না। কিন্তু মজার ব্যাপার হলো জামায়াত সব জেনেও অদ্ভুত এক নীরবতা পালন করছে। কেন এই নীরবতা? জামায়াত কি বোকা? একদমই না। রাজনীতির দাবা খেলায় তারাও হয়তো অপেক্ষা করছে। তাদেরও হয়তো ধারণা বা গোপন তথ্য আছে যে এই সরকারের ক্ষমতার ভারসাম্য শীঘ্রই বদলাতে পারে। শোনা যাচ্ছে একটি প্রভাব বলয় তৈরি করা হচ্ছে, যার চূড়ান্ত লক্ষ্য হলো ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি বানানো। কথাটা শুনতে হয়তো অবিশ্বাস্য বা গাঁজাখুরি মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন, বাংলাদেশের রাজনীতিতে অসম্ভব বলে কোনো শব্দ নেই। বিএনপিকে যেমন অদৃশ্য হাতের ইশারায় ক্ষমতায় বসানো হয়েছে, তেমনি সেই ক্ষমতা হ্রাস টেনে ধরার জন্য ইউনুসকে রাষ্ট্রপতি বানিয়ে একটা ব্যালেন্স বা ভারসাম্য তৈরির খেলাও চলতে পারে। জামায়াত হয়তো সেই চেকমেট মুহূর্তটির জন্যই অপেক্ষা করছে, কারণ তারাও জানে এই পুরো নাটকের শেষ অঙ্কটা এখনও বাকি। এবার একটু মিডিয়ার দিকে তাকাই। ডেইলি স্টার পত্রিকা এই চাঁদাবাজি এবং সরকারের ভেতরের খবরগুলো প্রকাশ করার সাহস দেখিয়েছে। যে সাংবাদিক এই রিপোর্ট করেছেন তার কপালে দুঃখ আসতেই পারে, কারণ আমরা দেখেছি অতীতের সরকারগুলোর আমলে সত্য লেখার অপরাধে সাংবাদিকদের জেল জুলুম খাটতে হয়েছে। এখন বিএনপির আমলে সংবাদপত্রের স্বাধীনতা কতটুকু থাকবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তবে ডেইলি স্টার যে এত বড় ঝুঁকি নিল, এর পেছনেও হয়তো কোনো আন্তর্জাতিক শক্তির, বিশেষ করে ভারতের প্রচ্ছন্ন সমর্থন থাকতে পারে। কিন্তু ভারত কি চিরকাল বিএনপির বন্ধু হয়ে থাকবে? বিশ্লেষকরা বলছেন মোটেও না। 1.5-2 বছরের মধ্যেই ভারত হয়তো বিএনপির হাত ছেড়ে দেবে। যে হাত ধরে বিএনপি আজ ক্ষমতায়, সেই হাত সরে গেলে বিএনপিকে ভয়াবহ বেকায়দায় পড়তে হবে। তখন কিন্তু আজকের এই ক্ষমতার দম্ভ আর থাকবে না। সবশেষে তারেক রহমানের সরকারের ভেতরে লুকিয়ে থাকা আরও কিছু বিপদের কথা বলি। সাবেক শিবির ও ভিন্ন মতাদর্শের কিছু লোক ছদ্মবেশে বা গুপ্তচর হিসেবে সরকারের বিভিন্ন স্তরে ঢুকে পড়েছে। এরা ঘাপটি মেরে আছে এবং সময় মতো ভেতর থেকে সরকারকে অস্থিতিশীল করে তুলবে। ইতিমধ্যেই 2-4 জনকে চিহ্নিত করা হয়েছে, কিন্তু তাদের সরানো এত সহজ হবে না। আর মূল প্রশ্নে ফিরে আসি, সেই চাঁদাবাজি। থানা পর্যায় থেকে চাঁদাবাজি করতে করতে যারা আজ মন্ত্রী হয়ে গেছেন, তাদের মানসিকতা তো আর পাল্টায়নি। তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চাঁদাবাজিকে সিস্টেম বা সমঝোতা নাম দিয়ে বৈধতা দিতে চাইছেন। কিন্তু জনগণ কি বোকা? রাস্তাঘাটে গাড়ি বের করলেই যদি আপনার দলের কর্মীদের টাকা দিতে হয়, আর সেটাকে যদি আপনারা সমঝোতা বলেন, তবে সেটা ডাহা মিথ্যাচার। জোর করে টাকা নেওয়া মানেই ছিনতাই, সেটা ডাকাতি। বিএনপি নেতারা এখন চাঁদাবাজি আর ছিনতাইয়ের সংজ্ঞায় গুলিয়ে ফেলছেন। বাস্তবতা হলো, সরকার যদি টাকা নিতে চায় তবে সেটা টোল বা ট্যাক্সের মাধ্যমে নেবে, যা রসিদ থাকবে, যা সরকারি কোষাগারে যাবে। কিন্তু দলের ভাই ব্রাদাররা রাস্তায় দাঁড়িয়ে গাড়ি আটকে টাকা নেবে আর মন্ত্রী সেটাকে জাস্টিফাই করবেন, এটা মেনে নেওয়া যায় না। এটা আসলে জাতীয়তাবাদী চাঁদাবাজ সরকার ব্যবস্থারই নামান্তর। নাগরিক হিসেবে আমাদের একটাই দাবি, যে মন্ত্রী চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার দুঃসাহস দেখায় তাকে এই মুহূর্তেই পদত্যাগ করতে হবে। যিনি অপরাধকে প্রশ্রয় দেন তিনি দেশ চালানোর যোগ্যতা রাখেন না। খলিলুর রহমানের মতো কাউকে আপনারা আনবেন কি আনবেন না সেটা আপনাদের পলিটিক্যাল ডিল, কিন্তু সাধারণ মানুষের পকেট কাটার বন্দোবস্ত করে আপনারা ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। সামনের দিনগুলোতে আরও অনেক নাটক আমরা দেখব। খলিলুর রহমান এপিসোড তো কেবল শুরু, আরও অনেক রহমান নাটকের মঞ্চে আসবেন। ইউনুস রাষ্ট্রপতি হবেন কিনা, ভারত কবে হাত গুটিয়ে নেবে, আর তারেক রহমান কবে এই আবর্জনাদের ঝেঁটিয়ে বিদায় করবেন, সেটাই এখন দেখার বিষয়। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, কারণ যা দেখছেন তা সব সময় সত্য নয়, আর যা সত্য তা সচরাচর দেখা যায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই সত্যগুলো জানার সুযোগ করে দিন। এরকম বিস্ফোরক সব পলিটিক্যাল অ্যানালাইসিস মিস করতে না চাইলে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।